হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট শর্ট 20 ডেজ আমরা কি করতেছি একটা টপিক পড়তেছি এবং কি ওই টপিক থেকে যে বিশ্ববিদ্যালয়ে আসা যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করতেছি। তো আজকে হচ্ছে আমরা কি এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের পরাবৃত্ত। এই যে পরাবৃত্ত সম্পর্কে পড়বো আমরা। এখানে প্রত্যেকটার জন্য এক একটা চ্যাপ্টার আছে, এটা হচ্ছে একটা চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার, বৃত্তের জন্য একটা চ্যাপ্টার, আমি আগে বলছি। তো অবশ্যই আজকে আমরা কি করবো পরাবৃত্ত দিয়ে শুরু করবো। তো চলো আমরা পরাবৃত্ত দিয়ে শুরু করি। আমরা পরাবৃত্ত শুরু করার আগে আমরা পরাবৃত্ত সম্পর্কে আমরা একটু জানি নেই যে এটাকে বলা হয় কি পরাবৃত্ত, আর আমাদের কি সবটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা পরাবৃত্ত সম্পর্কে একটু জানবো। আমরা কি পরাবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে একটা রেখা বাংলা যে চিন্তা করা এটা হচ্ছে একটা কি পরাবৃত্ত, এটা তার হচ্ছে কি একটা পরাবৃত্ত। এখন ধরো এই যে পরাবৃত্তটা যখন বলছিলাম একটা কি থাকবে, উপকেন্দ্র থাকবে। এইটাকে আমাদের বলা হয় উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে এস, এস কে আমরা কি বলবো উপকেন্দ্র, উপকেন্দ্র। এই উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই উপকেন্দ্র এমনকি এটা একটা সঞ্চার পদের একটা সমীকরণ আছে না, এই সঞ্চার পদের সমীকরণটা হচ্ছে আমাদের কি পি। এই পিটা কি থাকবে আমাদের চলমান বিন্দু থাকবে, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এই জিনিসটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে আমরা কি করবো পরাবৃত্তের সমীকরণটা বের করবো। এদের কি থাকে একটা দূরত্ব থাকে, আমরা প্রথমে একটা দেখেছি যে এদের কি একটা দূরত্ব আছে। এবং দেখো যে পরাবৃত্ত আমরা একটু অ্যাঙ্গেল করি, এই জিনিসটা তার আমাদের সুবিধা হয়। এইখান থেকে এটা হচ্ছে আমাদের কি তার পরাবৃত্ত, এটা হচ্ছে তার কি চলমান বিন্দু, চলমান বিন্দুটা কি x, y। তা এখন দেখো এই যে চলমান বিন্দু থেকে আমরা একটা কি পাবো, এই রেখার একটা লম্ব টানো। এই যে এইটার লম্বটা আমরা কি করব এখান থেকে, এবং এইটাকে আমাদের বলা হয় যে পরাবৃত্ত রেখার মূল বিন্দু ও, এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু বা ও। এবং এই যে মূল বিন্দুটাকে আমাদের বলা হয় সেটা হচ্ছে কি শীর্ষবিন্দু। আচ্ছা এই পাশে দিয়ে এটাকে আমাদের কি বলা হয় শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। দেখো এই শীর্ষবিন্দুকে আমাদের প্রকাশ করা হয় কি দ্বারা, এই শীর্ষবিন্দুকে প্রকাশ করা হয় এই দ্বারা। এই জিনিসটা মনে রাখবা, এটা হচ্ছে পরাবৃত্ত শীর্ষবিন্দু, এবং পরাবৃত্ত শীর্ষবিন্দুটা এতটুকু আসছে। এইখান থেকে আমরা এই যে এই রেখার উপর একটা লম্ব রেখা আছে, এই রেখাটাকে আমাদের কি বলা হয়, এটা যদি আমাদের জেড আর এটা যদি আমাদের এম হয়, এই যে এম জেড রেখাটাকে বলা হয় আমাদের কি নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। আমরা এখানে একটু বলে নিব যে এম জেড রেখাকে কি বলা হয়, এম জেড রেখাকে কি বলে নিয়ামক রেখা, নিয়ামক রেখা রেখা বা হচ্ছে কি আমাদের কি দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ আমাদের এটা হচ্ছে কি বলবো দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা। তো দেখো এই যে এম জেড রেখাটাকে আমাদের কি বলে দ্বিকাক্ষ রেখা। এখন আমাদের এই এম জেড পাইলাম, এই পি পাইলাম, এবং এখানে আমাদের কি শীর্ষবিন্দু পাই গেল। তো এখন আমাদের এই যে এই রেখাটা আছে, ধরো আমরা এটা ওয়াই ড্যাশ এক্স এবং এক্স ড্যাশ, এই যে ওয়াই ড্যাশ এক্স ও এক্স ড্যাশ। এখন আমরা এই পরাবৃত্তটা এই পাশে মুখটা খোলা আছে, তার মানে আমাদের এই অক্ষরেখাটা হচ্ছে কোনটা, এই অক্ষরেখা হচ্ছে আমাদের কি অক্ষ রেখা হলো কি এক্স অক্ষ, এক্স অক্ষ, অক্ষ রেখা। এইটুকু আমাদের পরাবৃত্ত এখন সাধারণ যতটুকু প্রয়োজন আমরা সেটা। এখন দেখো আমরা এই উপকেন্দ্র থেকে আমরা যদি এই যে চলমান বিন্দু এবং এই সঞ্চার পথ এবং উপকেন্দ্র বরাবর যে একটা লম্ব টানি, এই যে লম্বটা এখান থেকে আমরা দেখো এটা যদি আমার এল ড্যাশ হয়, তো এল ও এই যে এল এস এল ড্যাশ, এইটাকে আমাদের কি বলবো হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব বা উপকেন্দ্রিক লম্ব রেখা। এখানে আমরা একটা জিনিস পাবো
সেটা হচ্ছে আমাদের কি এল, এল ড্যাশ এবং কি আছে আরেকটা টপিক লিখে নাও, সেটা হচ্ছে কত এল এস এল ড্যাশ হলো কি আমাদের উপকেন্দ্রিক লম্ব রেখা, উপকেন্দ্রিক লম্ব রেখা। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবা যে এইখানে এই চিত্র সম্পর্কে আমাদের এই জিনিসগুলো একটু ধারণা থাকতে হবে। এইটাগুলোর যে সম্পর্কগুলো আছে আমরা সেগুলো একটু পরে দেখতেছি। হ্যাঁ, তা আমরা উপকেন্দ্রিক লম্ব পাইলাম, অক্ষরেখা পাইলাম। এইখানে আমরা আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে জেড, যে বিন্দু আছে। দেখো এই জেড নাম্বারটা কি বলা, এই জেডটা দেখো তো, জেড রেখাটা, যে এই জেড বিন্দুটা দেখো অক্ষরেখা এবং কি নিয়ামক রেখা আছে বা দ্বিখাক্ষ রেখা আছে, এদের কি স্যাডেল বিন্দু না? তার মানে এখানে বিন্দুটা লিখে রাখো যে অক্ষরেখা এবং নিয়ামক রেখার স্যাডেল বিন্দু, নিয়ামক রেখার স্যাডেল বিন্দু। ওকে, স্যাড বিন্দু। তাহলে এরা কি করতেছে, এই বিন্দুতে কি করতেছে, স্যাড করতেছে। তার মানে এইখানে যে জিনিসগুলো মনে রাখতে বলো, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার কোনিক্সে 50% কভার হয়ে যাবে। কারণ তুমি কোনিক্সের কি এই মূল বিষয়টাই হচ্ছে মেইন জিনিস। তুমি যদি কোনিক্সের এই জিনিসটা ধরতে পারো যে কোনটাকে কি বলা হইতেছে এবং কেন বলা হইতেছে, এটা তুমি ধরতে পারলে তোমাকে একদম সহজে তুমি কি করতে পারবা, আনসার করে ফেলতে পারবা। এখন দেখো আমরা কোনিক্সের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি যে এই যে চলমান বিন্দু, এই চলমান বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব দূরত্ব অনুপাতটাকে পাই আমরা একটা ধ্রুব সংখ্যা পাই। ওই ধ্রুব সংখ্যাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। আমরা পরাবৃত্তের শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো? পরাবৃত্তের শর্ত অনুসারে সেটা আমরা জানি যে পরাবৃত্তের শর্ত অনুসারে তাহলে বলো তো যে পরাবৃত্তের শর্ত অনুসারে এটা আছে কি তার উপকেন্দ্র থেকে কি এই উপকেন্দ্র থেকে চলমান বিন্দু বা সঞ্চারপথের কি দৈর্ঘ্য না? তাহলে দেখো তাহলে এফপি ডিভাইডেড বাই এই যে চলমান বিন্দু থেকে যে নিয়ামক রেখার উপর যে লম্ব দূরত্ব আছে এটা নির্দিষ্ট, সেটা কত আমাদের পি এম। এই দুইটা ক্ষেত্রে অনুপাত ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাকে আমরা কি ই ধরা হয়। এই কাজ উৎকেন্দ্রিকতা। আমরা পরাবৃত্তের শর্তে কি ছিল, উৎকেন্দ্রিকতার মান কত 1 ছিল। এর মানে এসপি ইকুয়াল কত পি এম ইকুয়াল কত 1। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের একটা মূল শর্ত। তো এইটুকু একটু মনে রাখবা, এসপি ইকুয়াল টু কত পিএম, বুঝছো? তো এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে, যে এই জিনিসগুলা একদম ইজি হয়ে যাবে। ওকে, তো তোমাকে আমি এইখানে আরেকটা জিনিস আমি চিন্তা করতে পারি। দেখো যে এই যে উপকেন্দ্রিক যে লম্বটার দৈর্ঘ্য, যে উপকেন্দ্রিক দৈর্ঘ্য বা উপকেন্দ্র এইখান থেকে এই বিন্দু পর্যন্ত এল এবং এল ড্যাশ, এই দৈর্ঘ্যটাকে আমাদের কি বলা হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা আমি এটা একটু লিখে ফেলি। তো তুমি আশা করি এই পর্যন্ত তোলা হয়েছে। আমি এই পাশে একটু মুছে দিচ্ছি কারণ আমার এখানে খুব ছোট্ট একটা জায়গা আছে। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারবো যে এল ড্যাশ হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বুঝছো? এইটুকুকে আমাদের বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বুঝছো? এটা আমরা বের করবো যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখতেছি। এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু বলে ফেলো ভাইয়া, যে এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। তুমি যে এইটুকু মনে রাখো, তাহলে আমি সামনে যতগুলো এমসিকিউ আসুক হচ্ছে অ্যাডমিশনের বুঙ্কি একাডেমি যাই আসুক না কেন তুমি সবগুলা কি করতে পারবে। কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে এইটার যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো আমাদের আগে একটু বের করা। তো প্রথম কাজ আমরা কি করব, এই যে পরাবৃত্তটা আছে এই পরাবৃত্তের সমীকরণটা বের করব, বুঝছো? এই পরাবৃত্তের সমীকরণটা বের, আমি চিত্রটা আবার আঁকাবো। হ্যাঁ, তো চলো তুমিও সাথে সাথে চিত্রগুলো এঁকে ফেলো, যে আমাদের এই শর্তটা একটু মনে রাখতে হবে। ধরো এটা একটা আমাদের পরাবৃত্ত, এটা হচ্ছে এই পরাবৃত্তর একটা এক্স অক্ষ রেখা আছে, বাংলায় পরাবৃত্তটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এবং এটা একটা চলমান বিন্দু। সেই চলমান বিন্দুটা কোথায়, এই যে সঞ্চারপথের মাঝে কি আছে চলমান বিন্দু, সেই পি বিন্দুটা এখানে আছে, পি বিন্দু এক্স কমা ওয়াই। তো এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। এখন উপকেন্দ্রের একটা স্থানাঙ্ক আছে না, এইখান থেকে এই উপকেন্দ্রটা কি এই মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব আছে, সেই দূরত্বটা হচ্ছে কত, এই উপকেন্দ্র থেকে এইটুকু দূরত্ব বের করো।
এবং এই উপকেন্দ্রের সমান করে আমরা কি পাবো, একটা নিয়ামক রেখা। এই দূরত্বে ঠিক বিপরীত দিকে আমরা কি পাবো, একটা নিয়ামক রেখা পাবো এইখানে আছে। এখানে যদি নিয়ামক রেখা চিন্তা করি, তাহলে আমরা এই নিয়ামক রেখাটা এখানে আছে, এইখান থেকে এতটুকু দূরত্বে আছে, তার মানে এই দূরত্বে এইটুকু আমাদের কি হবে, যদি লেখার সোজা হলো না লেখায় সোজা মনে রাখবা, এইটুকু হচ্ছে আমাদের কত, মাইনাসের এ পরিমাণ। তাই না, কি এটা মূল বিন্দু ওয়াই, ওয়াই ড্যাশ এক্স এবং কি এক্স ড্যাশ। তা এখান থেকে এইটুকু দূরত্ব কত, তাহলে আমার এই বিন্দুটা যে যে বিন্দুটা সেটা হচ্ছে আমাদের কত, মাইনাসের এ দূরত্ব অবস্থান করতেছে। বুঝছো? এতটুকু যদি তুমি বুঝো তাহলে আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসো, তা আমরা এতটুকু গেল। এখন আমাদের এই যে নিয়ামক রেখা থেকে এই যে চলমান বিন্দুর একটা দূরত্ব আছে, সেই দূরত্বটা হচ্ছে কত, এম। এই চলমান বিন্দু থেকে এই নিয়ামক রেখা একটা কি আছে, দূরত্ব আছে, এই দূরত্বটা হচ্ছে আমাদের কি, এম পরিমাণ। তা এখন বলো, দেখো আমাদের এই দূরত্বটুকু যদি এম হয়, তাহলে আমরা এইখান থেকে কি করতে পারবো, যে প্রত্যেকটা আমরা কি করবো, যে পরাবৃত্তের সমীকরণটা বের করবো। আমরা কি আছে, পরাবৃত্তের সমীকরণটা লিখবো, হ্যাঁ, পরাবৃত্তের, দেখো আমরা পরাবৃত্তের সমীকরণটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা একটু চিন্তা করি। তো চিন্তা করো, এইখান থেকে এটার উপর আমরা একটা লম্ব টেনে, এখান থেকে এটার উপর একটা লম্ব টেনে। দেখো আমরা এটা হচ্ছে উপকেন্দ্র। এখন এই উপকেন্দ্রটা আমরা স্থানাঙ্কটা আগে একটু বের করে ফেলি। যে উপকেন্দ্র স্থানাঙ্ক একটু চিন্তা করো তো, এটা কোন অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত না? এইটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এইটুকু দূরত্ব কত, এই পরিমাণ না? এইখান থেকে আমরা কি লিখতে পারবো, এটা স্থানাঙ্কটা হচ্ছে আমাদের কত, এক্স অক্ষের উপর অবস্থিত হচ্ছে a, 0। এইটুকু ক্লিয়ার? কারণ আমরা এটা এক্স অক্ষ বরাবর উপকেন্দ্র আছে এবং কত, শীর্ষবিন্দু থেকে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে মূল বিন্দু থেকে। তা এতটুকু যদি হয় তাহলে আমরা এইটুকু পাইলাম। এখন আমাদের সহজে সমীকরণটা বের করে ফেলতে পারবো। তো এইখান থেকে আমাদের এইটুকু দূরত্ব হচ্ছে কত, এক্স, আর এইখান থেকে এইটুকু দূরত্ব কত বলতো, যদি আমি চিন্তা করো, এই যে এই অংশটুকু থেকে এই অংশটুকু দূরত্ব কত, এক্স পরিমাণ না? ওকে, দেখো এই দূরত্বটুকু আমরা পাই। তাহলে আমরা পরাবৃত্তের শর্ত অনুসারে আমরা একটু চিন্তা করো তো, এটা যদি এ হয়, এখান থেকে আমরা একটু হালকা একটু বাড়াই দিয়েছি, বা আমরা এই দূরত্বটুকু আমরা জানি। এখন বলো, এইখান থেকে এইটুকু দূরত্ব যদি সম্পূর্ণটুকু দূরত্ব এক্স পরিমাণ হয়, এটা যদি আমাদের এক্স পরিমাণ হয়, তাহলে এইটুকুর দূরত্ব কত, এক্স না? তাই তো? আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে এস পি ইকুয়াল টু এস। এখন আমাদের এই পর্যন্ত যদি এক্স হয় আর এইটুকু দূরত্ব কত, এ, আমরা একটু চিন্তা করো যে এই বিন্দু থেকে আমরা শর্ত মতো পরাবৃত্তের শর্তটা কি বলতে বলো তো, এস পি ইকুয়াল কত, পি এম ইকুয়াল কত হবে 1। তাহলে আমরা এস পি ইকুয়াল টু আমরা কি বের করতে পারবো, সেটা হচ্ছে কত, পি এম। এখন ধরো আমরা এস পি কোনটা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তাই আমরা এটা হচ্ছে স্থানাঙ্ক বলছি a, 0 এখানে বসাও। তো যদি তোমার এরকম হয়, তাহলে আমরা এক্স, আমরা কি দুইটা বিন্দুর দূরত্বের সূত্র কি বলছি বলো তো, বুজদ্বয়ের অন্তর রুট ওভার বুজদ্বয়ের অন্তর। এখন আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দিব, এইখানে বর্গ এখানে বর্গ করলাম, দুই পাশে বর্গ করে দিছি। এসপি টা বের করব, এই বিন্দু থেকে এই বিন্দু শীর্ষবিন্দু দূরত্ব, তাহলে আমরা কত, x মাইনাসের a হোল স্কয়ার প্লাস y মাইনাসের কত, 0 হোল স্কয়ার। এইটুকু বুঝছো? এখন কথা হলো আমাদের পিএম, পিএম কোনটা, এই বিন্দু থেকে এই বিন্দুটুকুর দূরত্ব বলো তো। এইখান থেকে এইটুকুর দূরত্ব যদি x হয়, আর এইখান থেকে দেখো এই যে x অক্ষ থেকে বা y অক্ষ থেকে এই যে নিয়ামক রেখার যে দূরত্বটা, সেই দূরত্বটা কত, এই পরিমাণ। তাহলে কতটুকু দূরত্ব আছে, আমরা পিএম সমান কত পাবো বলো তো, আমরা পিএম সমান দেখো আমরা এখানে কি যে এইটুকুর দূরত্বের সমান আমরা কি পিএম না, পিএম সমান কত লিখতে পারবো, সেটা হচ্ছে মূল বিন্দু ও বা শীর্ষবিন্দু এ তা দেখতে হবে। তাহলে আমরা পিএম সমান এইখান থেকে এইটুকু এ, পরেরটুকু হচ্ছে কত, পরেরটা হচ্ছে এক্স, এটার উপর কি হবে, স্কয়ার। এইটুকু তোমরা বুঝছো কিনা একটু বলো তো, এটা আর এটা দুইটা কি সেম? এখন দেখো আমরা এই অংশটুকু যদি বর্গ করে দিই, তাহলে বর্গ করলে আমরা যে সূত্রটা পাবো, x স্কয়ার মাইনাস কত, 2ax, x স্কয়ার মাইনাস 2ax প্লাস কত, s স্কয়ার। তাহলে এই পাশে কত আছে, y স্কয়ার ইকুয়াল, এটাকে আমরা বর্গ করব কত, s স্কয়ার প্লাস 2
ax প্লাস কত x স্কয়ার। আমরা দেখো তো এই উভয় পাশ থেকে x স্কয়ার বাদ যাচ্ছে না এবং a স্কয়ার বাদ যাচ্ছে না, তো আমরা এইটুকু যদি পাই তাহলে এখান থেকে কি দেখো এই y স্কয়ারটাকে এই পাশে রাখো, y স্কয়ারটা এই পাশে রাখলে আমরা 2x টাকে এই পাশে নিয়ে দাও, তাহলে কয়টা এইটা একটা 2x প্লাস কত 2x, তাহলে আমরা কয়টা হইতেছে বলো তো 4ax, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত পাইতেছো 4x। তাহলে দেখো এই যে পরবর্তী সমীকরণটা কেমন পাইলা, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত 4ax। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো আমাদের এই যে পরবর্তী আমরা একটা সমীকরণ দেখাই দিলাম, কারণ এটা তোমার কি ম্যাথমেটিক্যালি হিসাব করতে গেলে তোমার প্রয়োজন আছে। তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত 4ax, এটা আমরা কখন এখন দেখো এই যে সমীকরণটা পাই দেখো তো কোন অক্ষ বরাবর x অক্ষ বরাবর মুখটা খোলা আছে না, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো আমাদের এরকম যদি হয় উপকেন্দ্র শীর্ষবিন্দু এইটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা এখান থেকে যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা একটু জেনে নিব। প্রথম প্রশ্ন এগুলো একটু তুমি নোট করে নিবা অবশ্যই। দেখো এই y স্কয়ার ইকুয়াল টু কত 4ax, এটাকে আমাদের কি এই যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, বা আমরা এখানে বলতে পারবো শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দুর দূরত্ব, নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দুর দূরত্ব তবে মাইনাস হবে। এখন আমরা আসো প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা স্থানাঙ্কটা বের করব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে জিনিসগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝছো? আমরা প্রথম কি করব শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা দেখব। দেখো শীর্ষবিন্দু কোনটা, এই তিনটা। এই শীর্ষবিন্দুকে আমরা বলছিলাম কি এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা প্রথম কাজ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই কত বলো তো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 0,0। এতটুকু গেল। পরে আসবো কি আমাদের 2 নাম্বারটা হচ্ছে এই জিনিসগুলো প্রত্যেকটার জন্য পাবে। একটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো তো উপকেন্দ্র কোনটা s, এর স্থানাঙ্ক কত, এখান থেকে x অক্ষের উপর অবস্থিত এই সমীকরণের জন্য, তাহলে কত a, 0। উপকেন্দ্র কয়টা পার্বত্য একটা। তারপরে কি আসবে অক্ষরেখা। দেখো তো আমরা এখন বলো তো অক্ষরেখাটা কোন দিকে আছে, অক্ষরেখা। এখন বলো দেখো যখন আমাদের এই যে সমীকরণে যার চলকের যেই চলকের সহগ এই হচ্ছে গাঢ়টা 1 হবে সেইটাই হবে আমাদের কি অক্ষরেখা। পরাবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা যেই চলকের সহগের গাঢ় কত 1 হবে সেটা হচ্ছে আমাদের কি অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কোনটা x অক্ষ, বুঝছো? এটুকু আমাদের গেল। এখন আসলে আমরা অক্ষরেখার সমীকরণটা দেখতে হবে। তারপর এটা হচ্ছে কি অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। দেখো অক্ষরেখার সমীকরণটা একটু চিন্তা করো তো, এটা কোন অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল না। দেখো y অক্ষের কত দূরত্ব অতিক্রম করছে 0 না, তো সেই ক্ষেত্রে আমরা কত দেখবো y = 0। এটা হচ্ছে কি তারা অক্ষরেখার সমীকরণ। প্রত্যেকটা স্টেপ তুমি মনে রাখো এটা কিসের জন্য, কারণ এটা আমরা x অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে কি অক্ষরেখার সমীকরণ। এখন আসো আমরা নিয়ামক রেখাটা দেখব। বলতো নিয়ামক রেখা কোনটা, mz না। তাহলে আমরা আসো নিয়ামক রেখা কোনটা পাইলা, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা। নিয়ামক রেখা কোন অক্ষ বলতো, y এর সমান্তরাল না। আমরা নিয়ামক রেখার সমীকরণটা বের করব। দেখো নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কি আসবে, কোন অক্ষের সমান্তরাল আছে, এটা y অক্ষের সমান্তরাল না x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। কিভাবে গেছে দেখো তো, এই যে রেখাটা y অক্ষের সমান্তরাল হলে তাহলে এখান থেকে কোন বরাবর গেছে, x অক্ষ বরাবর। y অক্ষের সমান্তরালের সমীকরণ কি করছিল বলো তো, x = a। আর আমরা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি y = b বা 0, যেটাই হোক। আগেরটা আমি একটু বলবো যে এটা কি অক্ষরেখার সমীকরণটা কি কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। কারণ কি আমরা এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে কি আমাদের y অক্ষ। তো দেখো তাহলে আমরা নিয়ামক রেখা কোনটা mz, নিয়ামক রেখার সমীকরণ হবে কোনটা mz পরিমাণ। এই যে mz রেখা যেটা আছে সেটা কি বলতো কোন অক্ষ বরাবর আছে, সেটা হচ্ছে আমরা x অক্ষ বরাবর, y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি x = এখন বলতো এটা
এই বিন্দু থেকে কতটুকু দূরত্ব আছে, সে মাইনাস এই পরিমাণ দূরত্ব আছে, তাহলে মাইনাস এর a। তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণটা কি লিখবো, x প্লাস এর a ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটার জন্য। এখানে আমাদের x প্লাস এর a ইকুয়াল টু 0, এটুকু তো আমরা বুঝছি। এখন আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে আসে আমাদের নিয়ামক রেখার ছেদবিন্দু। এই যে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু, এই জিনিসটা একটু লিখে ফেলো। তাহলে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু, অক্ষরেখার ছেদবিন্দু বিন্দু, সেটা কত, জেড। বলো তো জেড বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো এটা y অক্ষের উপর অবস্থিত এবং কতটুকু আসছে x অক্ষের উপর মাইনাস a পরিমাণ, তাহলে মাইনাস a, 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু, বুঝছো? এখন আমাদের উপকেন্দ্রিক লম্বটা, এইখান থেকে আসলে উপকেন্দ্রিক লম্বটা বের করব। এইটুকু আমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো, অবশ্যই আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে চলো পরবর্তী টপিকটা একটু দেখবো। আমাদের এইখান থেকে একটা নিয়ামক রেখা সমীকরণ বের করব, বুঝছো? আমরা একটা চিত্র ভালো করে বুঝলে বাকি চারটা চিত্র একই রকম হয়ে যাবে। এইটুকু তুমি ক্লিয়ারলি বুঝলে পরেরটুকু তোমার কাছে একদম ইজি মনে হবে। তো চলো আমরা এখান থেকে কি করবো, এইটুকু একটু মুছে দিচ্ছি, আমার এখন দরকার আছে, সেটা এইটুকু দরকার ছিল। দেখো আমরা কি বের করব, যে কি আমরা এই উপকেন্দ্রিক লম্বটা বের করব। এখান থেকে এই বরাবর আমাদের উপকেন্দ্রিক লম্বটা বের। এখন বলো আমরা এখান থেকে এটার উপর একটা লম্ব টেনে দিই। ধরো আমরা এটা হচ্ছে এল ড্যাশ, আমরা এইখানে ধরি আমরা এম ড্যাশ, তাই না? দেখো আমরা পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা এখানে কি লিখতে পারি, এইটুকু আমাদের কি উপকেন্দ্রিক লম্বর দৈর্ঘ্য না? তাই উপকেন্দ্রিক লম্বটা কয়টা ভাগে ভাগ হয়েছে দেখো তো, এল ড্যাশ ইকুয়াল কত লিখতে পারবা, এল এস প্লাস কত, এস এল ড্যাশ। দেখো এই দুইটা দৈর্ঘ্য তুমি যদি একটা দৈর্ঘ্য বের করতে পারো, তার মানে এল এস এর দৈর্ঘ্যটা বের করতে পারো, তাহলে এল ড্যাশ এর দৈর্ঘ্যটা বের করতে পারবা, এবং এইটুকু বের করতে পারলে তুমি সহজেই কি করতে পারবা, অ্যানসার করে ফেলতে পারবা, তাই না? তাহলে এতটুকু যদি হয় তাহলে আমরা এখন কি করব, প্রথমত পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে এইটুকুর দৈর্ঘ্য, এটা যেহেতু একটা চলমান বিন্দু ধরি x y ধরি, এই বিন্দুর দৈর্ঘ্য এবং এই বিন্দুর দৈর্ঘ্য কি সমান হবে? আমরা পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে তাহলে দেখো পরাবৃত্তের সংজ্ঞাটা কি, এখান থেকে আমরা কি লিখতে পারবো, s l ডিভাইডেড বাই কত, l m ড্যাশ ইকুয়াল কত। তাহলে আমরা কি পাবো বলো তো, s l ইকুয়াল কত, l m ড্যাশ। এখন দেখো l m ড্যাশ মানে কি, এইখান থেকে এইটুকুর দূরত্ব, এইখান থেকে এইটুকুর দূরত্ব সমান, এইখান থেকে এই পরিমাণ দূরত্ব, এইখান থেকে এই পরিমাণ দূরত্ব, তাহলে কয়টা হবে? তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা l m ড্যাশটা কি লিখতে পারতেছি, হচ্ছে আমরা z a, তাহলে আমরা কত, z a প্লাস কত, a s, a s। দেখো প্রত্যেকটা দূরত্ব কত, এইটুকুর দূরত্ব a প্লাস এইটুকুর দূরত্ব a, তাহলে আমরা কত পাবো বলো তো, s l এর মানটা পাইতেছি, সেটা হচ্ছে s l এর মানটা পাইতেছি কত, a প্লাস a, তাহলে কত 2a। তাহলে আমাদের কি এই যে পরাবৃত্তে যে আমরা কি উপকেন্দ্রিক লম্ব যে দৈর্ঘ্যটা আছে, এই বিন্দু থেকে এই বিন্দুর দৈর্ঘ্যটা, সেটা কিভাবে বের করব? তাহলে আমাদের কত আসতেছে বলো, তাহলে l এবং l ড্যাশ ইকুয়াল কত, l এবং l ড্যাশ ইকুয়াল কত, একটা হচ্ছে 2a প্লাস এখানে টুকু হচ্ছে কত, 2a, তাহলে আমরা কত পাইলাম, 4a। এটা কার মান? এটা আমরা পেয়ে গেলাম পরাবৃত্তের হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি কারণ এটা আমাদের এখন প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে লিখে নেব যে এইটুকু আমাদের কি পাইতেছ, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা কত, সেটা হচ্ছে ওকে, বুঝছো? আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। এখন আসো তোমার কাজ, এটা তুমি বুঝলে, বাকিটুকু তোমার একদম ক্লিয়ার হলো। এখন আসো তো এই উপকেন্দ্রিক লম্বের একটা সমীকরণ হবে, সেই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি বলো,
কেন্দ্রিক লম্বের সমীকরণ। লম্বের বলা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের না, তাই না? এটা কি y অক্ষ না? y অক্ষের সমান্তরাল না? তো y অক্ষের সমান্তরাল হলে আমরা কি লিখি বলো? x অক্ষ। তাহলে আমরা x ইকুয়াল টু কোন বরাবর আছে? এই বরাবর দূরত্ব অতিক্রম করছে, আমরা এটা হচ্ছে কত a পরিমাণ। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা কি লিখতে পারবো? আমরা x মাইনাস a ইকুয়াল টু 0 এই সমীকরণটা মনে রাখতে হবে, বুঝছো? এটুকু আমাদের মনে থাকতে হবে। এটা আমরা গেলাম কোন সমীকরণের জন্য? আমরা পরাবৃত্তে y স্কয়ার ইকুয়াল টু 4ax এই সমীকরণের জন্য। এটাকে আমরা আদর্শ ফর্ম ধরে নিব, এই যে পরাবৃত্তটা। তো এইটুকু যদি তুমি ক্লিয়ারলি বুঝো, তাহলে আমরা কি করতে পারবো? পরবর্তী স্টেপটা যাইতে পারবো, পরবর্তী স্টেপে আসতে পারি। এখন আসো আমরা একটু চিন্তা করি। এখন আমাদের এই যে পরাবৃত্তটা আছে, উপকেন্দ্রিক লম্ব আছে, এই যে এই উপকেন্দ্রিক লম্বের যে স্থানাঙ্কগুলো আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু না? এই দুই প্রান্তবিন্দুর স্থানাঙ্কটা আছে না? এটা একটা এই পাশে লিখে দেখো, এটা তুমি নিজে খাতায় একটু লিখে নিতে, বুঝছো? যে উপকেন্দ্রিক হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্কটা একটু লিখে দেখো। এখান থেকে একটু চিন্তা কর, এই রেখাটা এখান থেকে এইটুকু যত, এখান থেকে সেম দূরত্ব না, কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? সেটা হচ্ছে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এবং এইটা আমাদের কয় বিন্দু এবং y অক্ষ বরাবর কতটুকু দূরত্ব? এখান থেকে এইটুকু দূরত্ব কত? 2a না? এটা কিন্তু ম্যাথ করতে গেলে প্রয়োজন আছে, এমসিকিউ সলভ করতে গেলে মনে রাখবে এটা হচ্ছে কত? 2a। এবং এইখান থেকে আসো, এই বরাবর কি সেম ভাবে x পরিমাণ দূরত্ব অতিক্রম করে না? এটার প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা কত? a পরিমাণ। কিন্তু y অক্ষ যাচ্ছে না, কি নেগেটিভ দিকে যাচ্ছে না? এটা মাইনাসের 2। এই যে দুইটা স্থানাঙ্ক আছে, এই দুইটা স্থানাঙ্ক কি রাখতে হবে? মনে রাখতে হবে, বুঝছো? তো এখন আমাদের এই চিত্রে মোটামুটি সবটুকু আমাদের কভার হয়ে গেছে, আশা করি তুমি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী চিত্রটা আমরা কেটে দেখো। এইটুকু তোমার মাথার ভিতরে গেছে কিনা একটু ভিডিওটা স্পজ করে কি করবা, এটাকে একবার আবার তুমি রিভাইজ করে নেবা যে এই সূত্রটা কিরকম হবে। ওকে, এখন আমাদের এই চিত্রটায় আছে, সেম জিনিসগুলাই থাকবে, আমি চিত্রটা একটু চেঞ্জ করে দেবো, তখন আমাদের একটু মানগুলো ডিফারেন্ট হবে। আমি এই চিত্রটা একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখো তখন পরবর্তী সমীকরণটা পেয়ে যাবে উল্টা হয়ে যাবে। এখানে যে সমীকরণ ছিল সেটা কি উল্টা হয়ে যাবে। ধরো আমরা এইরকম যদি থাকি, এটাকে এভাবে আছে, এটার উপকেন্দ্র আছে, ধরে নিতে পার এটা একটা তার চলমান বিন্দু, এটা হচ্ছে তার চলমান বিন্দু, সেটা হচ্ছে কত? পি এক্স কম ওয়াই। আর এই যে শীর্ষবিন্দুর ক্ষেত্রে বিপরীতে, এখান থেকে যদি শীর্ষবিন্দু এ হয়, এখান থেকে এইটুকু দূরত্ব কত? এ পরিমাণ। এই দূরত্ব এ, তাহলে এর দূরত্বের সমান আমরা কি পাবো? একটা নিয়ামক রেখা পাবো। এটা হচ্ছে কত? যা এই যে চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার একটা দূরত্ব আছে, সেটা কত? সেটা হচ্ছে এম। এখন দেখো এইটার উপর আবার কি আছে? উপকেন্দ্রিক লম্ব আছে। এই যে উপকেন্দ্রিক লম্বটা এই যে এখান থেকে এইটুকু, দেখো এটা যদি আমাদের এল হয়, এটা হবে এল বেশি, আর এই যেটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে আমাদের এস, বুঝছো? উপকেন্দ্র এবং এইটার স্থানাঙ্কটা আছে। এখন বলো তো, এখন দেখো তাহলে এইখানে এক্স অক্ষ থেকে এতটুকু দূরত্ব আছে, সে কতটুকু দূরত্ব? মাইনাস এ পরিমাণ দূরত্ব আছে। এবং ওয়াই ওই পাশেটুকু আমরা মূল বিন্দু থেকে ওই পাশে গেছে কত? ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স এবং এ দিতেছে। এখন অক্ষরেখা কোথায় আছে? এখন একটা সমীকরণটা কেমন? এই সমীকরণটা আগে যেমন y স্কয়ার ইকুয়াল টু 4a ছিল না, y স্কয়ার ইকুয়াল টু, এখন কি মাইনাস 4ax হয়ে যাবে। তো এখন দেখো তাহলে আমরা এখান থেকে একটু দূরত্ব কত? এই পরিমাণ এর দূরত্ব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? a, 0, কারণ y অক্ষরের পর অবস্থিত। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0, 0 পরাবৃত্তের। এখন উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত? উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেখো তো, এইখানে আসো, আগে যা ছিল জাস্ট এখানে পার্থক্যগুলো হবে। উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে কি আসবে? s ইকুয়াল টু, সেটা কত? মাইনাস এর a, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক s ইকুয়াল টু কত? মাইনাস এর a, 0। অক্ষরেখাটা কি আছে? সেমই আছে। এবং অক্ষরেখার সমীকরণটা কোন অক্ষ বরাবর? দেখো এটা কি y x অক্ষের সমান্তরাল না? তাহলে x অক্ষের সমান্তরাল মানে কি? y ইকুয়াল টু কত? 0। এখন আসলে আমরা নিয়ামক রেখার সমীকরণ, আগে নিয়ামক রেখাটা কোথায় ছিল? এই ঋণাত্মক দিকে, এখন কি x অক্ষের ধনাত্মক দিকে আছে, তার মানে প্লাস এর দিকে। তাহলে আমরা এখানে কি লিখবো? জাস্ট প্লাস লিখে, তখন আমাদের এইখানে নিয়ামক রেখার সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে।
কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে মাইনাস, প্লাস আছে এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এখন আসো তো উপকেন্দ্র, এই যে নিয়ামক রেখা এবং অক্ষরেখার শ্বেদবিন্দু, দেখো এই দুইটা আছে নিয়ামক রেখা এবং এটা হচ্ছে অক্ষরেখা। শ্বেদবিন্দুটা কত পাবা, দেখো আগে ছিল কত, এই পাশে ছিল, এখন কি ধনাত্মক দিকে গিয়েছে না, তাহলে a, 0 হবে, তাহলে এটা মাইনাসটা উঠে যাবে। এটুকু ক্লিয়ার? যখন এমসিকিউ সলভ করব তখন আর ক্লিয়ার হচ্ছে। এখন আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এইখানে যতটুকু দৈর্ঘ্য ছিল এইটুকু যখন 2a, এটাও কত 2a, এই জিনিসটা সমানই থাকবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত, কত 4a। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ এ আসবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেটা কারেন্টে যে শুরু করছে, দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব কোনটা, এটা না, আগে কি ছিল, এই অক্ষ বরাবর ছিল, এখন কি তার চেঞ্জ হয়ে গেছে, কোনটা x অক্ষ থেকে মাইনাস ঋণাত্মক দিকে আসছে, তখন আমাদের এইখানে পেয়ে যাবে এটা মাইনাসে a হবে, মাইনাসে a, বুঝছো? এইটুকু আমরা পাবো মাইনাসে a পরিমাণ। তা এতটুকু যদি হয় তাহলে আমাদের একটা চিত্র একদম ফুল হয়ে গেছে, যে আমরা পরাবৃত্ত x অক্ষ, যখন আমাদের কি অক্ষরেখাটা কোথায় হবে, x অক্ষ হবে, তখন আমাদের এই সমীকরণটা। এখন আমি পরবর্তী একটা চিত্র আঁকাবো, যা চিত্রের মাঝখানে আমি কি সম্পর্কটুকু লিখে দেবো। এইটুকু তুমি তুলে আসবে, দুইটা চিত্র তুমি তুলছো কিনা একটু বলবে, কারণ আমাদের এই দুইটা চিত্র গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এইটুকু মুছে ফেলি, একদম ব্যাখ্যা সহকারে তোমাকে বুঝাই দিতেছি যাতে তুমি এই জিনিসগুলো না ভুল করো। চলো আমাদের এখন আমাদের সমীকরণটা যদি এরকম হয়ে যায়, যে পরাবৃত্তের সমীকরণ, তো সেখানে যে y স্কয়ার x স্কয়ার, x স্কয়ার কত প্লাস ইকুয়াল x স্কয়ার ইকুয়াল 4a1 এরকম আছে। এখন বলো তো অক্ষরেখার সমীকরণটা কোন অক্ষ হবে, যেটার উপর চলকটা কি অথবা, তাহলে এই অক্ষরেখাটা কোথায় হবে, অক্ষরেখা হচ্ছে y অক্ষ। ওকে, এই যেটা হচ্ছে কি y অক্ষরেখার সমীকরণ হবে। তাহলে দেখো যেটা y অক্ষের সমীকরণটা পাবো, তাহলে আমরা এটাকে কি করব, y অক্ষ বরাবর স্থাপন করব। কিভাবে, দেখো এটা এইরকম হবে, দেখো আমরা এখানে চিত্র আঁকাবো না ভালো করে, তাহলে ধরে নিতে পারো এটা নিয়ামক রেখাটা এই বরাবর, এটা উল্টা করে আঁকাইছি, এটা তার কি শীর্ষ উপকেন্দ্র, এটা কি তার উপকেন্দ্র। দেখো আমরা এই শীর্ষবিন্দু, এটা হচ্ছে y ড্যাশ x ড্যাশ, বুঝছো? এই শীর্ষবিন্দুটা হচ্ছে আমাদের এই, দেখো এটা শীর্ষবিন্দু, এর স্থানাঙ্কটা কত বলতে পারবা, এর স্থানাঙ্ক হচ্ছে কত 0,0। এখন ধরো আমরা একটা চলমান বিন্দু, এইটা আছে তার চলমান বিন্দু, ধরো আমরা এটা আছে তার চলমান বিন্দু, এটা আমাদের এস এর স্থানাঙ্কটা কত, আমরা এই যে নিয়ামক শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব কত জানি আমরা, এটা কোন অক্ষ, ধনাত্মক দিকে আছে, সেই দূরত্বটা কত, a পরিমাণ, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে a পরিমাণ। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলতো, এটা কোন অক্ষ, অক্ষরেখা কোথায় আছে, y অক্ষ, তাহলে কি x এর মান কত 0, তাহলে y এর মান কত, y এর মান হচ্ছে, সেই কি করছে y অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে, a পরিমাণ। নিয়ামক রেখাটা আসলে z, এটা z আর এটা হচ্ছে আমাদের কত m, এই যে m z থেকে আমরা কি নিয়ামক রেখার উপর একটা লম্ব টানবো, দেখো এইটুকু দূরত্ব আগে এইটুকু যদি হয়, তাহলে এই যে নিচের অংশটুকু কি মাইনাসের এটা, তাহলে এই যে নিয়ামক রেখা এবং কি অক্ষরেখার যে শ্যাডোবিন্দু, সেই স্থানাঙ্কটা কত বলতো, যে z এর স্থানাঙ্ক কত, দেখো কোন অক্ষরের উপর অবস্থিত, x অক্ষরের উপর অবস্থিত, তাহলে কত হবে 0, আর x অক্ষ y অক্ষরের উপর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মাইনাসের পরিমাণ না, তাহলে মাইনাসের a পরিমাণ। এটা আছে আমাদের সাধারণ যে সমীকরণটা। এখন আছে আমরা এই উপকেন্দ্রের একটা কি আছে, লম্ব আছে না, এইখান থেকে একটা আছে একটা উপকেন্দ্রিক লম্ব আছে, এই বরাবর আছে, চিন্তা কর এইটা হচ্ছে আমাদের, যদি চিন্তা করো এটা হচ্ছে l এবং l ড্যাশ, প্রত্যেকটা এই উপকেন্দ্রিক লম্বটা এখান থেকে আমরা ধরো এই উপকেন্দ্র থেকে এই যে কি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য কত পাবো, সেটা কি আগে যে চাপটা ছিল 2a পাইছিল, এটাও কি 2a পাবা, এখান থেকেও সেম জিনিস, এটাও কত 2a পরিমাণ। এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা কত, তাহলে আমরা l ড্যাশ ইকুয়াল কত পাবা, সেটা হচ্ছে মডুলাস অফ 4a, বুঝছো? এইটুকু মনে রাখ। এখন ধরো তো এই যে উপকেন্দ্রের প্রান্ত বিন্দুর স্থানাঙ্কটা কেমন, এখন বলো তো এটা x অক্ষ বরাবর কতটুকু অতিক্রম করছে, x অক্ষ বরাবর সে কি করছে 2a পরিমাণ অতিক্রম করছে, তাহলে দেখো তো l এর স্থানাঙ্কটা কত, l এর স্থানাঙ্ক হচ্ছে 2a,
এখানে ওয়াই অক্ষর কতটুকু পরিমাণ, এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তারপরে এল ড্যাশের মানটা কত পাবো, এল ড্যাশ এর স্থানাঙ্কটা দেখো তো, সে কি করছে এক্স অক্ষর কতটুকু প্লাসের দিকে গেছে না মাইনাসের দিকে গেছে, মাইনাসের দিকে গেছে, তাহলে মাইনাসে 2a কমা ওয়াই অক্ষর আবার কতটুকু গেছে, এই পরিমাণ গেছে। এইটুকু হচ্ছে আমাদের যে উপকেন্দ্রিক লম্বটা সেটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন বলো উপকেন্দ্রিক যে সমীকরণটা, সমীকরণটা কোন অক্ষরের উপর অবস্থিত, এই যে সমীকরণটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটাকে আমাদের কি এল এবং এল ড্যাশ, তাহলে এল ড্যাশের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে দেখো তো উপকেন্দ্রিক লম্ব কোনটা, এটা এটা কোন অক্ষরের সমান্তরাল, x অক্ষরের সমান্তরাল না y অক্ষর, y অক্ষরের সমান্তরাল কি বলছি x a, এটা পড়ছি তাহলে এখানে কি পাবো x তাই না, x নাকি এটা x অক্ষরের সমান্তরাল না, এই নিয়ামক রেখাটা বলো, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের যদি সমান্তরাল হয় উপকেন্দ্রিক স্থানাঙ্কটার সূত্র কি হবে, জাস্ট y বুঝছো, এটা কি x অক্ষ না, x অক্ষের সমান্তরাল আছে, তো এতটুকু যদি হয় এটা আমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই জিনিসটা তুমি মনে রাখলে হবে। তারপর আসো নিয়ামক রেখাটা দেখো তো, নিয়ামক রেখা কোন একটা সমান্তরাল আছে বলো, x অক্ষের সমান্তরাল না, x অক্ষের সমান্তরাল কি y a, তাহলে দেখো y কি পাবা, y জাস্ট কি মাইনাস a, তাহলে দেখো এটা আমি একটু এই পাশে দেখি, তাহলে কি পাবো নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা আমাদের কি আসছে, নিয়ামক রেখা কোনটা এতটুকু না, সেই সমীকরণটা কি লিখতে পারি বলতো, সেটা হচ্ছে m। তাহলে আমাদের এটা কোন অক্ষের সমান্তরাল আছে, x অক্ষের সমান্তরাল, y কত মাইনাস a, তাহলে আমরা কি পাবো y প্লাস a কত, এটা আমরা একদম সেম জিনিসটা, এটা মনে রাখতে পারলে তোমার কাছে ইজি হবে। আশা করি এখানে আমাদের যতটুকু প্রয়োজন ছিল সেটুকু আমাদের কভার হয়ে গেছে। এখন যদি তুমি চিত্রটা উল্টাই দাও তা আগের চিত্রের মতো করে তুমি কি করবা, আনসার করে ফেলতে পারবে। এইটুকু ছিল আমাদের পরাবৃত্তর যে বেসিক যে জিনিসগুলো জানা লাগবে সেইটুকু। এখন আমরা আরেকটা জিনিস দেখব, যদি কখনো পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি হয়ে যায়, মূল বিন্দুতে না হয়ে তো আলফা কমা বিটা বিন্দুতে হয়ে যায়, বুঝছো, তখন আমাদের কি হবে, ধরো পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, চলো আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদের সমীকরণটা কেমন, ধরো আমাদের x আগে তো আমাদের এরকম ছিল যে আমাদের y² = 4ax, এই সমীকরণটা আছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এখানে আমাদের কি আছে, এই সমীকরণে আমাদের শীর্ষবিন্দুটা কত ছিল, শীর্ষবিন্দু ছিল a কত 0, এখন আমাদের এই সমীকরণটা এরকম সমীকরণ থাকবে, কিন্তু আমাদের কি হয়েছে পরবর্তী শীর্ষবিন্দুটা চেঞ্জ হয়ে গেছে, শীর্ষবিন্দু সেটা আর কোথায় নেই, মূল বিন্দুতে কোথায় আছে, হচ্ছে আলফা কমা বিটা বিন্দু, সেই কি করছে আলফা কমা বিটা বিন্দু, তাই তখন পরাবৃত্তের সমীকরণটা কেমন, যখন শীর্ষবিন্দু আলফা কমা বিটা তখন পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ। তাহলে দেখো তো এটা যদি পরাবৃত্তের সমীকরণ হয় তাহলে আমরা কি করব, এখানে যতটুকু আছে যে x এটা হচ্ছে আমাদের কি x এর মান, এটা y এর মান, তাহলে আমরা কি পাবো y মাইনাস এর বিটা, এটা বিয়োগ করব, উপরে কি হবে হোল স্কয়ার ইকুয়াল 4 x এর মান কত হবে বিয়োগ হয়ে যাবে, তখন কি হবে x মাইনাস এর কত আলফা, বুঝছো এইটুকু। এখন আমাদের এই জিনিসটা একটু মনে রাখ, এখন আমরা কিন্তু এই যে উপবৃত্তের পরাবৃত্তের এইটুকু এখন কি শূন্য হয়ে গেছে, এটাকে আমি সম্পূর্ণরূপে যদি আমি একটা ক্যাপিটাল Y দ্বারা লিখি, ধরো না এখানে কি y স্কয়ার ইকুয়াল কত 4a, এটাও কি ক্যাপিটাল X। এখন ধরো তোমাদের কি y মাইনাস, এটা যদি আমি চিন্তা করি y মাইনাস এর বিটা,
এটার সমান আমরা কত x ধরছি। এখন আমাদের x ইকুয়াল টু আমরা y ধরছি এবং স্মল y সরি স্মল x মাইনাস আলফা ইকুয়াল টু ক্যাপিটাল A ধরছি। এখন আমরা এটা x এবং এটা y এর মান নির্দেশ করি, তখন আমাদের দেখো তো এই আদর্শ সমীকরণের ফর্মে চলে আসবে। তখন কি না আমাদের এটার ক্ষেত্রে এটার আমরা শীর্ষবিন্দুটা কি পাবো, এখন আমরা এটা শীর্ষবিন্দুটা হয়ে যাবে কত y ইকুয়াল কত 0। তখন আমরা কি y মাইনাস বিটা ইকুয়াল কত 0। তাহলে আমরা কত y ইকুয়াল টু কত পাবো বিটা। সেম ভাবে x ইকুয়াল টু কত পাই যাব আলফা পাই যাব। দেখো শীর্ষবিন্দুটা কি চেঞ্জ হয়ে আগের অংশে এসে গেছে, এই অংশটুকু এটি একটু মনে রাখ, বুঝছো? তাহলে আমরা এই সমীকরণটা এভাবে আসতে পারে, যখন আমাদের x স্কয়ার হয়ে যাবে তখন আমরা কি করব x স্কয়ার ইকুয়াল কত, যদি আমরা x স্কয়ার আসে তার মানে কি অক্ষর রেখাটা কোথায় হয়ে যায় y অক্ষর রেখায় হয়ে যায়, তখন কি করব তখন চেঞ্জ করে ফেলব। ক্লিয়ার? তো আমাদের মোটামুটি এখানে যতটুকু বেসিক প্রয়োজন ছিল আমরা কভার হয়েছে কিনা একটু জানাবা। তো তুমি অবশ্যই এই বেসিক কভারটুকু করে নেবে, কারণ তুমি যে চিত্রটা তুমি ধরতে পারো তাহলে তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখো, এই জায়গায় যে x স্কয়ার y স্কয়ার আছে এর সবগুলা কত হওয়া লাগে 1 হওয়া লাগে, এটা একটু মাস্ট মনে রাখো। কি দেখো এখানে আমরা x এবং y এর সহগ কত হওয়া লাগবে, গুরুত্বপূর্ণ একটা নোট। এটার সহগ কত হওয়া লাগবে, সহগটা 1 হওয়া লাগবে। যদি এটার সহগটা কি 1 হয় তাহলে তুমি এই সমীকরণটাকে পরাবৃত্ত সমীকরণ হবে, সহজে বুঝতে পারবে, তাহলে তুমি এটা সহজেই ধরতে পারবে। ওকে, তো তুমি এই বেসিকের যে সহগটা সেই সহগটা তোমার কমেন্ট সেকশন দিয়ে দেব, তো তুমি এই সহগটা খুব মনোযোগ সহকারে পড়বা। তার থেকে বেটার হচ্ছে তুমি এই চিত্রগুলো, এই চিত্র পরাবৃত্তের যে চিত্রটা আছে এই চিত্রটা খুব ব্যাখ্যা সহকারে পড়ো। এখন আমরা কি করব প্র্যাকটিস করব। চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো প্র্যাকটিস করব। দেখো আমরা প্রথমত আসো যে প্র্যাকটিস করি, তাহলে আমাদের একদম কভার হয়ে যায়। কি করব প্র্যাকটিস করব, প্র্যাকটিস বুঝছো এই প্রশ্ন। আর যেহেতু আমি প্রশ্নগুলো লিখে করাই তো একটু কষ্ট করে হলে ম্যানেজ করবা, কারণ যদি তোমাদের হাতে আজকে হচ্ছে যে 23 তারিখ এন্ড আজকের পর থেকে আর মোটামুটি তোমাদের হাতে আর হচ্ছে 22 দিন সময় আছে, তো তুমি 22 দিনের আগেই তুমি কভার করে ফেলবা। যারা কি পড়ছো, যারা হচ্ছে পরাবৃত্তে আচ্ছা যে একটা জিনিস পড়ছো, যারা কি পড়ে কি হচ্ছে আমাদের বহুপদী সমীকরণটা করলে তারা করে নিও, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং যারা কোর্সে ভর্তি হয়েছো তাদেরকে আমি কি ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি। তো তুমি একটু কষ্ট করে ওই ক্লাসটা একটু করে নিবা, কারণ ওইখান থেকে তুমি পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ পেয়ে যাবে। প্রায় হচ্ছে 120টার মতো এমসিকিউ সলভ করছি, এখনো আমরা এখানে 120 বা 30টার মতো এমসিকিউ সলভ করবো, বুঝছো? তো এখন দেখো আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা প্র্যাকটিস প্রবলেম 1। দেখো এখন আমরা প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। দেখো কি বলছে যে 2x, এটা একটা সমীকরণ বলে দিচ্ছে। আচ্ছা আমরা একটা প্রশ্ন নাম্বার 1, এখন এখানে দেখো কি বলছে, যে বলছে 2x ইকুয়াল কত y স্কয়ার প্লাস কত 8y প্লাস হচ্ছে কত 22। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 20 এবং 21 সালে, মানে আমাদের সেশন আসছে। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই তখন আসছে, আমি আমার চাকরি বুঝছি মনে হয় পার্সোনালি সহজ ছিল। দেখো আমাদের ক নাম্বার অপশন কি ছিল 3, -4, এবং খ নাম্বার অপশন বা আমরা বি নাম্বার অপশন বলতে পারি নাম্বার এ বি, কারণ আমরা এগুলো কি এ বি দেয়। তো আমাদের বি নাম্বার অপশন বলছে সেটা হচ্ছে কত -3, 4, বুঝছো? তাহলে সি নাম্বার অপশন হচ্ছে কত -3, -4। দেখো একদম অপশনগুলো কি খুব কাছাকাছি, মানে একটু ভুল হইলে তোমার কি প্রশ্নটা একদম কেটে যায়। তাহলে ডি নাম্বার অপশন কি, ডি নাম্বার অপশন হচ্ছে 3, 4। এখন আমরা এই সমীকরণটা শীর্ষবিন্দু বের করতে আগে দেখতে হবে এই সমীকরণটা আমরা পরাবৃত্ততে 4টা সমীকরণ করছি, সমীকরণ কোনটার সাথে মিলে, তাহলে আমাদেরকে সহজ হয়ে যাবে। প্রথম থেকে আমরা এটাকে আদর্শ ফর্মে নিই।
দেখো ওয়াই স্কোয়ার আছে, যেটার উপর স্কোয়ার হবে সেটাকে আমার থেকে অক্ষ হবে না, যার চলকের উপর পাওয়ার 1 হবে সেটা অক্ষ রাখা হবে। কোথায় আছে? এক্স এর উপর পাওয়ার 1, তাহলে এক্স অক্ষ রাখা হবে। তাহলে এই সমীকরণটাকে সমাধান করব। তো সমাধান করার আগে আমরা কি যে ধ্রুবক পদগুলো একপাশে নেব, দেখো এক্স ওয়াই এর গুলো একপাশে নেব, এক্স এর গুলো ধ্রুবক গুলো একপাশে নেব। তাহলে আসো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই স্কয়ার প্লাস 8y, এটাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে এই 22 টাকে ওই পাশে নাও, তাহলে কত 2x, কত 2x প্লাস হচ্ছে 20। বুঝছো? তাহলে দেখো তো আমরা এটাকে যদি করি সমাধান করি, তাহলে আমরা কি একটা বর্গের সূত্র না কি আনা লাগবে, y স্কয়ার ইকুয়াল কত 4x, এই সমীকরণ আনা লাগবে। কি বলছিলাম x আর y এর সহগগুলো 1 লাগবে, তো অবশ্যই x এর সহগ আমরা দেখতেছি পরে। তো আসো এখান থেকে আমরা কি পাই, আমরা এখানে আমি সূত্র কি লিখতে পারি, y স্কয়ার আমরা বর্গের সূত্র আনবো কত 2 ইনটু কত 8 আছে, তাই তো 8 আছে। তাহলে আমরা যদি এখানে একটা কি দিয়ে দিই 4y দিই, তাহলে আমরা এখানে কত 4 বেশি দিলাম, দেখো y আসছে এখানে 4, তাহলে প্লাস, তাহলে আমাদের এখানে কত 4 এর উপর কি স্কয়ার হবে না, তাহলে দেখো তো এইটার সাথে 2x প্লাস 22, এটা আবার কি ওই পাশে 4 যোগ করে দাও, 4 স্কয়ার মানে কত 16 না। দেখো আমরা এইখানে কি পাইতেছি y প্লাস কত হবে 4, উপরে কি হবে হোল স্কয়ার ইকুয়াল। এখন আমরা এখানে দেখো তো এখানে আমরা 2x, এখানে দেখো 22 আর ইকুয়াল যোগ করলে কত হবে 38 হয়, 38, তাহলে আমরা কি পাবো 2x প্লাস এর কত 38। এখান থেকে আমরা কি করব 2 কমন নিয়ে নেব, আচ্ছা এটা তো মাইনাস না, সরি ভুল হয়েছে, এখানে কি হবে মাইনাস হবে, মাইনাস, তাহলে 16 থেকে যদি বাদ দাও তাহলে কত পাবা, 16 থেকে 6 বাদ দিলে থাকবে কত 6। এখান থেকে দেখো y প্লাস 4 উপরে কি হবে স্কয়ার ইকুয়াল, দেখো এখানে 2 কমন নাও, তাহলে কত পাবা x মাইনাস কত 3, x মাইনাস 3। এখন আমাদের এই সমীকরণটুকু হয়ে গেছে তোমার কাছে, দেখো বেশি সময় লাগবে না, মোটামুটি 40 সেকেন্ডের মতো সময় লাগার কথা। এই জিনিসটা তুমি যদি বুঝে একদম নিজে হাতে পারো, আমি করলে বেশি সময় লাগতো না, কারণ আমি স্কিপও করতে পারতাম। দেখো এই যে আমি কি বলছিলাম একটা সমীকরণ যখন আলফা কমা বিটা হয়ে যেত তখন এর সাথে তুলনা হইতেছে না, তাহলে এইটাকে কি ধরবো y ধরবো আর এটাকে আমরা x ধরবো, তখন আমরা কি পাবো অতএব x ইকুয়াল টু y ইকুয়াল টু কত y প্লাস এর কত 4 আর x ইকুয়াল টু কত হচ্ছে x মাইনাস এর কত 3। তাহলে এখন বলো আমরা শীর্ষবিন্দুর ক্ষেত্রে শর্তটা কি বলছিলাম, শীর্ষবিন্দুর ক্ষেত্রে a শীর্ষবিন্দু 0, পরাবৃত্তের ক্ষেত্রে তাহলে আমাদের কি আসতেছে বলো তো, তাহলে আমরা y ইকুয়াল টু 0, তাহলে এইটার সমান 0 পাওয়া যাবে, তাহলে আমরা y ইকুয়াল টু কত পাবো y ইকুয়াল টু -4 এবং x ইকুয়াল টু 0, তার মানে এইটার সমান 0, তখন কি পাবা x ইকুয়াল টু, তাহলে বলো তো শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত পাইতেছো শীর্ষবিন্দু, তাহলে বলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, তা x এর মানটা আগে হয় না, x এর মান কত y এর মান কত -4, এটা চান্স। দেখো এটা কোথায় আছে, দেখো এ নাম্বার অপশন আছে, বুঝছো প্রশ্নটা সব ছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে কত 20-21 সালে। দেখি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো তো আমরা আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরের প্রশ্ন দেখি, সেম জিনিস সেম প্রশ্ন, খালি আমি কি করবো শীর্ষবিন্দুগুলো লিখবো না, যা সমাধান করে দেবো, পরে তুমি এইগুলো একটা আনসারটা লিখে নিবা। দেখো আমাদের এরকম সমীকরণ ছিল, সেম প্রশ্নটাই বলছে যে কি বলছে যে আমাদের এখানে বলে দিছে যে y স্কয়ার প্লাস কত 4x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু কত 0। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে, সেটা আসছিল কত 16 এবং কত 17 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 এবং 17 সেশন আছে। তার মানে কি পরাবৃত্ত থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন উপবৃত্ত থেকে, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো আমরা এতটুকু যদি হয় তাহলে y স্কয়ার ইকুয়াল টু প্লাস 4x প্লাস কত 2y মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত শীর্ষবিন্দু বা স্থানাঙ্কটা আছে। তো এখন ধরো আমরা এটাকে সমাধান করতে কি বলছেন, দেখো তো এটা কোন অক্ষরের উপর অবস্থিত, যে y স্কয়ার, তারপরে কি x অক্ষরের উপর অবস্থিত, কারণ অক্ষ এটা কোনটা x অক্ষ, এবার x অক্ষর একটা সমীকরণ কি করছো y স্কয়ার ইকুয়াল কত 4ax, এটা পরে আসছে না। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে দেখো আমরা কি করব y এর গুলো এক পাশে রাখবো আর x এর গুলো আর ধ্রুবক গুলো এক পাশে নিব, তাহলে দেখো আমরা এখানে কি করব y স্কয়ার প্লাস 2y আর এই পাশের গুলো ওই পাশে নিয়ে নাও, তাহলে দেখো 4
4 মাইনাস 4x প্লাস এর 8 বুঝছো? তাহলে দেখো তো আমরা কি পাইতেছি, এখানে আসো y স্কয়ার, এটাকে আমরা কি করব, সূত্র বানাবো 2y প্লাস কত 1, আর এই পাশে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, মাইনাস 4x 4x প্লাস 8, আর এই পাশে কত প্লাস 1, তাহলে দেখো তো y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত 4x প্লাস 9, তাহলে দেখো কি বলছিলাম আমরা, সমীকরণে কি x এবং y এর সবগুলো 1 লাগবে, আর এটাকে আমরা ধরে নিতে পারি যে আমরা আগে আসো এই পাশে টুকু লিখি y প্লাস 1 হোল স্কয়ার, এখান থেকে আমরা কত -4 কমন নিয়ে নিতে পারি, কত -4 কমন নেব, তাহলে কি পাবো, কত পাবো x -9, বুঝছো, x -9, ঠিক আছে না, -4 কমন নিয়ে নিছি, তখন আমরা কি x -9/4 আসতেছে, বুঝছো, এতটুকু আসতেছে। তো এখন আমরা কি করব, শীর্ষবিন্দু বের করব। তো দেখো পরাবৃত্ত শীর্ষবিন্দুর ক্ষেত্রে শর্তটা কি ছিল, দেখো শীর্ষবিন্দুর শর্ত ছিল কি, এটা সমান আমরা ধরব কি ক্যাপিটাল X, আর এটা সমান সরি এটা ধরব আমরা কি y, আর এটা ধরব কত x ক্যাপিটাল X, তাহলে আমরা y কত x y প্লাস 1, তাহলে শীর্ষবিন্দুর শর্ত অনুসারে কি আমরা শীর্ষবিন্দু 0, তখন কত y প্লাস 1 ইকুয়াল কত পাবা, y -1, আবার এইটুকু সমান আমরা x ধরি, তাহলে ক্যাপিটাল X x মাইনাস এর কত 9/4, তাহলে আমরা কত এইটুকু সমান 0 হলে x মাইনাস 9/4, তাহলে আমরা কত পাবো y কত পাবো, মাইনাস এর এই পাশে প্লাস হয়ে যাবে 9/4, তাহলে এটাই আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। দেখো তুমি যদি একবার দুবার প্র্যাকটিস করো তাহলে তোমার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কঠিন মনে হবে, তাহলে কত x এর মান পাবে 9/4 প্লাস কত -1, দেখবা তুমি এইগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, বুঝছো? তবে চলো পরবর্তী প্রশ্নটা দেখি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশন আসছে, কি বলছে, নিয়ামক রেখার সমীকরণ। চলো আমরা এই প্রশ্ন, তো আশা করি এটা তোমার ক্লিয়ার হয়েছে। তো তুমি যদি ক্লাস করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, বুঝছো? এবং তুমি ইউটিউব থেকে যেখান থেকে করো, যারা কোর্সে উঠতে হতে চাও একদম সহজ, আর হচ্ছে আমরা কি বহুপদী কণিক শেষ করছি, 2টা শেষ হয়ে গেছে, মোটামুটি 26 তারিখের আগে আমাদের সেকেন্ড পার্ট শেষ হয়ে যাবে, আমি সবগুলো ক্লাস লেকচার দিয়ে দিব, তো তোমাদের যারা ভর্তি হয় দ্রুত ভর্তি হয়ে যায়, বুঝছো? তাহলে দেখো আমরা কি পাইতেছি, একটা সমীকরণ বলে দিছে, এটা থেকে 5x স্কয়ার, যদি আমি একটা লেকচার অনেকটা বড় 3 থেকে 4টা ঘন্টা করে এক একটা চ্যাপ্টারের উপর যাচ্ছে, কারণ কি আমি তোমাকে প্র্যাকটিস করাই দিচ্ছি, কারণ তোমার যে বাসায় বসে অন্য সাবজেক্ট তো সময় দেওয়া লাগবে, তাই না, যে তুমি ব্যাট দিয়ে চান্স পাই যাবে তার তো ম্যাথে একটা মার্ক দরকার, যাতে পাস মার্ক হয়, আমি ওই চিন্তাটা করি, আমি একদম ক্লাসে বসে তোমার প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে সমাধান করে দিচ্ছি, বুঝছো? তো আসো আমরা এই সমীকরণটা বের করে ফেলি, 5x স্কয়ার প্লাস কত 15x, পরে কি আছে -10y -4 ইকুয়াল টু 0, বুঝছো? এখন বলো তো এই অক্ষরেখাটা কোথায়, দেখো কোনটার উপর, কোনটার চলকের উপর সহগটা কত আছে 1 আছে, দেখো এই x স্কয়ারের উপর কি আছে 2 আছে, কিন্তু এটা সহগ কত 1, তাহলে এটা কি x অক্ষরেখা কত y অক্ষরেখা, সমীকরণটা কি, এই সমীকরণটা x স্কয়ার ইকুয়াল টু 4ax, এই সমীকরণটা হবে এই সমীকরণ। আচ্ছা এখানে প্রশ্নটা এখানে লিখি, পরাবৃত্ত নিয়ামক রেখার সমীকরণ কত, পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ, বুঝছো? এটা কত সেটা বের করতে, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 14 এবং 15 সালে, কারণ এই সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে হাতে ক্যালকুলেশন শুরু হয়েছে, বুঝছো? হাতে ক্যালকুলেশন এখান থেকে শুরু হয়েছে। এখন আমাদের প্রথম কাজ কি, এই সমীকরণটা কি জানি আমরা, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই সমীকরণের সাথে বের করব। আগে আমরা এখানে চিত্রটা এঁকে ফেলি, এটার জন্য বলো এইটা চিত্রটা কি, মাঝে এখানে দেখলে চিত্রটা কেমন হবে তারপর আমরা চিন্তা করি। তো প্রথম কাজ কি করা বলো তো, এই যে x y এগুলো সবগুলো উদাহরণ বানানো, তাহলে দেখো এখান থেকে 5 কমন নিয়ে নেব, যদি 5 কমন নাও তাহলে আমরা এখানে কত পাবো, x স্কয়ার প্লাস 3x, আর এখানে কত -2y, এটা কত 4/5 ইকুয়াল কত 0, বুঝছো? তাহলে আমরা x এর গুলো এক পাশে মানে বর্গের গুলো এক পাশে রাখবো আর অন্যগুলো এক পাশে নেব, তাহলে আসো x স্কয়ার প্লাস 3x,
আর এটাকে তুমি ওই পাশে নিয়ে যাও, তাহলে কি পাবে, এটা প্লাস হয়ে যাবে 2y মাইনাস 4/5। বুঝছো? তাহলে আমরা এইটুকু যে চিন্তা করি, এটাকে আমি বর্গের সূত্রে অ্যাপ্লাই করি, x স্কয়ার প্লাস 2 ইনটু তো 2 বেশি হয়ে গেছে না, তাহলে কত বলো তো 3/2 ইনটু x প্লাস, এখন দেখো আমরা 2/3 হচ্ছে আমাদের b, তাহলে আমরা এখানে কি করব 3/2 স্কয়ার, তাহলে আমরা এই মানটুকু কি বেশি হয়ে গেছে ইকুয়াল, আমরা এখান থেকে 2 কমন নিয়ে নেব। আচ্ছা আমরা এখান থেকে আগে 2 কমন নিয়ে, আচ্ছা 2 পরে কমন নিব, 2y কত মাইনাস 4/5 কত প্লাস কত 3/2 উপর হোল স্কয়ার। বুঝছো? আমরা এইটুকু একটা সূত্র বলতেছি যে x স্কয়ার x প্লাস 3/2 হোল স্কয়ার। এখানে দেখো এটাকে আগে আমরা সমাধান করি, তারপর চিত্র রাখলাম। তাহলে আমরা 4/5 আর এখানে কত বর্গ 9 কত 4, তাহলে আমরা লসাগু করলে কত পাবো 20, তার কথা করি 4 4 16 প্লাস 5 গুণ কত 45, তাহলে বলো তো কত হয়েছে 61/20, এইটুকু সমান কত হবে 61/20, এটা কিন্তু প্লাস আছে। বুঝছো? এতটুকু আসতেছে। তো এখন আমাদের প্রশ্নটা আছে 2y প্লাস কত 61/20, এইটুকু যদি হয় তাহলে আমাদের কি করা যাবে, প্রথম কাজ x প্লাসের 3/2 কত হোল স্কয়ার, x কত 3/2 হোল স্কয়ার, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব, 2 কমন নিলে y, তাহলে দেখো তো এখানে কি পাবা 2 কমন নিলে y প্লাস, এখান থেকে আমরা একটা 2 কমন নিলে তার মানে এখানে 2 বাদ হয়ে যাবে, তাহলে কত 61/40। বুঝছো? এতটুকু আসছে। এখন বলো তো এটাকে তুমি কি ধরবা ক্যাপিটাল x আর এটাকে ধরবা তুমি ক্যাপিটাল y, তাহলে আমরা কি পাইতেছো বলো তো, সমীকরণটা কেমন আসতেছে x স্কয়ার ইকুয়াল কত 2y, এতটুকু আমরা পাই গেল। ধরে নিচ্ছি কিন্তু আমরা এটুকু সমান x এটুকু সমান y, দেখো এটাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও আমি শর্টকাট গুলো করা যায়, আমি শর্টকাট দেখাচ্ছি না কারণ শর্টকাট আমার নিজেরই মনে থাকে না, তোমাদেরকে আমি কি দেখাবো, তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে নিজে করার জন্য, যে হাতে তোমার একটু সময় বেশি লাগবে ভাই, তোমার পরীক্ষার হলে সবগুলো আনসার করতে হবে, তাহলে দেখো হাতে তুমি দেখা দু একটা প্রশ্ন তোমার বড় থাকবে, দেখো তোমার সেটা জাজ করতে হবে। দেখো যখন আমার এরকম থাকে কি বের করতে বলছে নিয়ামক রেশন, এটা আসলে চিত্রটাকে, চিত্রটা কেমন এরকম, এটা ছিল আমাদের শীর্ষবিন্দু, আর এখান থেকে এটার কি সমান দূরত্ব ছিল a, এবং এখান থেকে এটার দূরত্ব কত, এটা হচ্ছে আমার নিয়ামক রেখা, নিয়ামক রেখার দূরত্ব সূত্রটা কি ছিল কোন খবর y খবর, y ইকুয়াল টু কত, এটা কি মাইনাসের a ছিল মাইনাসের a। এখন আমাদের এর মানটা বের করতে হবে, প্রথমত এখানে এর মানটা বের করতে গেলে আগে কি করতে হবে 4x আমার লাগে, তাহলে চলো আমরা এখানে x স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে আমরা কত 4 ইনটু তাহলে এখানে দেখো কত বেশি হয়েছে 4 বেশি হয়েছে, তাহলে এখানে কি 4 দ্বারা ভাগ করে দিবা, তাহলে ভাগ করে দেখো 2 কত 4y, তো এটা ভাগ করে কত এটুকু মান হাফ হয়ে যায়, একবারে লিখে দাও 1/2, তাহলে এখানে বসাও y ইকুয়াল টু, আসো আমরা এটা এই পাশে কি আমি মুছে দিচ্ছি কারণ আমরা এইটুকু এখন দরকার, তাহলে দেখো তাহলে কি y ইকুয়াল, তাহলে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক আর দেখো নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা কি পাবো বলো তো, তাহলে কি y ইকুয়াল টু মাইনাসের a, y ইকুয়াল টু মাইনাসের a। এখন বলো আমরা y এর মানটা কত পাইছি, এর মান কত হাফ, এইটুকু আমাদের হাফ হয়ে গেছে, তাহলে y এর মান কত y প্লাস কত 61/40, দেখো আমরা 2 কমন নিলে এখানে 61/40 হয়েছে 40। বুঝছো? এখানে 2 কমন নিয়েছিলাম, তার মানে এখানে একটা 2 গুণ করলাম, নিচে একটা 2 গুণ করলাম, এই জন্য আমরা 2 গুণ করে দিচ্ছি 61/40 ইকুয়াল কত হাফ, কত মাইনাসের হাফ। বুঝছো? তাহলে এইটুকু এখন মুছে দিচ্ছি, নিয়ামক সমীকরণ এখন বের করতে হবে। দেখো আমরা এখান থেকে কি করব 40 টা আসবে না, কত আসছে 40y প্লাস 61 কত মাইনাসের হাফ, আর গুণ করো, তাহলে এই পাশে আর গুণ করো 80y প্লাস কত 122 আর এই পাশে কত মাইনাসের 40, তাহলে এটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে আমাদের কত 80y
80y প্লাস কত 122 প্লাস কত 40। তাহলে দেখা তো কত পাই গেছো, তার মানে ইকুয়াল কত 0, দুটা যোগ করে তাহলে 80y প্লাস কত 261 ইকুয়াল কত 0। দেখ তুমি এখান থেকে কি করতে পারো, কত দ্বারা ভাগ করতে পারো, আমি এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করে দেখো তো 40 প্লাস এখানে আমরা কত আসবে 81 আসবে, 81 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের आंसर। তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচ্ছা এই প্রশ্নটা রিটেন দিয়ে দিতে পারে, অনেক বড় একটা ক্যালকুলেশন, এই একদম রিসেন্ট তুইলা দিতে পারে, বুঝছো? এটা আমাদের অনেকবার আসছে, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, আর অনেক জায়গায় আসছে। প্রশ্ন নাম্বার হচ্ছে এটা কয় নম্বর প্রশ্ন, 5 নম্বর 4 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর কত, দেখো সমীকরণটা বলে দিয়েছে এরকম, যে বলছে যে x স্কয়ার প্লাস কত 4x প্লাস কত 2y ইকুয়াল 0। এটা আমাদের পড়ার একটা কি বলছে, শীর্ষবিন্দু বের করতে বলছে, পড়া বৃত্তের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত। এই প্রশ্নটা দিয়ে উঠছে কত 12 এবং 13 সালে, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে কত 12 13 11 12 দেখো, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 11 এবং 12। তার মানে কি শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিপিট করে তা কিন্তু না, তারা কি করে জাহাঙ্গীরনগরের প্রশ্ন রিপিট করে, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিপিট করে। দেখো শীর্ষবিন্দু তো তুমি বের করতে পারবে, তাই না? স্থানাঙ্ক তার লেখা লাগবে না, তুমি নিজে নিজে একটু চেষ্টা করো যে আগের টপিক অনুসারে এটা তুমি পারো কি। আমি সমাধান করে দিচ্ছি। দেখো কি আছে, x স্কয়ার প্লাস 4x প্লাস 2y ইকুয়াল 0। দেখো তো এটা কোন অক্ষরের উপর অবস্থিত, অক্ষরেখাটা এখানে 2, তার মানে x চলো 1, তাহলে y অক্ষরের উপর অবস্থিত। y অক্ষরের সমীকরণটা কি করছো, x স্কয়ার ইকুয়াল টু 4ax করছো, এটা পড়ে আসছে x স্কয়ার ইকুয়াল টু 4ax, তাই না? এতটুকু যদি হয় তাহলে আমরা কি করব, এই সমীকরণটাকে এরকম আকৃতির বানাবো। প্রথমে কি x স্কয়ার, এটা সব এগুলা এক পাশে রাখবা, বাকিটা অন্য পাশে নিয়ে যাবে। x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু ওইটা কোন পাশে না মাইনাস y, বুঝছো? তাহলে এখন দেখো এটাকে আমরা বর্গের সূত্র বানাবো, x স্কয়ার প্লাস 2 ইনটু 2x। দেখো তো এখানে 2 বেশি হয়ে গেছে না, এখানে আমরা 2 বানাবো, তার মানে 2 স্কয়ার ইকুয়াল, সরি 2 স্কয়ার মানে কত, হ্যাঁ 2 স্কয়ার। এই পাশে আসো, তো 2 স্কয়ার মানে কত 4 না, আমরা 2 এর উপরে স্কয়ার দিলাম, এখানে 4 বেশি হয়ে গেছে, তাহলে মাইনাস 2, আর এখানে কত y প্লাস কত 4। তাহলে বল এখানে আমরা কি বর্গের সূত্র অ্যাপ্লাই হয়েছে না, এটা কি বর্গের সূত্র হয়েছে, সেটা কত x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল কত, এখানে যদি তুমি -2 কমন নাও তাহলে কত হবে y মাইনাস কত 4। কারণ কি আমরা শর্ত মতে সবসময় মনে রাখতে হবে যে এই যে x এর চলো এদের সবগুলা কত লাগবে 1 লাগে। আমি এটা প্রশ্ন যখন থিওরি পড়াচ্ছি তখন বোঝাই। তো চলো আমরা এটাকে কি ধরবো x আর এটা কি ধরবো y। আমাদের শর্ত মতে আমরা কি জানি বলো তো, আমরা শর্ত মতে জানি যে এটাকে আমরা ধরবো x অক্ষ, আমরা x সমান কত শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। দেখো এটা যদি শীর্ষবিন্দু হয় তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত আমাদের 0, কারণ আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 0, 0 দেখাই হোক 0, 0। তাহলে y ইকুয়াল টু কত পাবা, y ইকুয়াল টু কত ধরছো, সেটা হচ্ছে y মাইনাস 4, হ্যাঁ y মাইনাস 4। তাহলে y ইকুয়াল টু কত আসতেছে, তাহলে এইটুকু সমান যদি 0 হয় তাহলে আমরা y মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা y ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে y ইকুয়াল টু কত 4, আছে 4। আচ্ছা একটু দেখি, আচ্ছা এখানে আমি ভুল করছি, এখানে আমরা কি হয়েছে 2 কমন নেব, এখানটাকে কত
2, এটা হচ্ছে আমাদের কত হবে y ইকুয়াল টু 2, এটা আমাদের 2, এই পাশেটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত পাইতেছে x প্লাস 2 ইকুয়াল টু, তাহলে কত আসবে মাইনাস 2। যখন দুইটা স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত এই সমীকরণের শীর্ষ বিন্দু, দেখো শীর্ষবিন্দুটা কত আসবে সেটা হচ্ছে মাইনাস 2, এইটুকু হচ্ছে আমাদের প্রথমত আনসার। এটা আমার 4 নম্বর প্রশ্ন দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখো পরবর্তী প্রশ্ন দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো একই টাইপের প্রশ্ন করো, সেম প্রশ্ন, কারণ আমি জানি তোমরা এগুলো পারো, তারপরে আমি করে দিই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমরা সিরিজটা শুরু করছি, তো এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমাদের বেশি করে পড়া উচিত, তাই না? যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম প্রশ্ন করে। দেখো আমাদের এরকম সমীকরণ বলেছে, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে যে x স্কয়ার মাইনাস x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা আমাদের একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলছে। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে আসছে 11 এবং 12 সালে আসছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এই টপিকটা খুব পছন্দ করে, বুঝছো, শীর্ষবিন্দু বের করে। আগে কি করবো আমরা, দেখো দেখতে হবে এটা কোন সমীকরণ। দেখো তো কার উপর স্কয়ার, x এর উপর স্কয়ার, এটা কি x y কার থেকে চলে y এর উপর কত সব এতে কি ঘাত কত 1, তাহলে এটা কি করবে x বা y রেখার সমীকরণ হবে না, সেটা কি এই সমীকরণটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। এতটুকু যদি হয়, এইটুকু হলে আমরা এই সমীকরণটাকে 4ay, এই সমীকরণটা বানাবো। তাহলে প্রথম কাজ x স্কয়ার গুলো এক পাশে রাখবো আর অন্যগুলো ওই পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস 4y প্লাস 4, বুঝছো? তাহলে এখন দেখো এটাকে আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু, এখানে আমরা একটু বেশি হয়ে গেছে, তাহলে আমরা এখানে হাফ দিয়ে দেব প্লাস x, তাহলে এখানে হাফ নিয়ে আসছে বর্গের সূত্র মানে, তাহলে এখানে 1 বাই কত 2 এর উপর স্কয়ার, আর এই পাশে আসো মাইনাস 4y প্লাস 4, এটা আমরা এই পাশে থেকে হাফ 1 বাই 4 যুক্ত করে দেব, একবার যুক্ত করেছে 1 বাই রুট মানে 4 স্কয়ার, এখানে দেখো বর্গের সূত্র x মাইনাস হাফ y x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল, এখানে দেখো এটাকে আমরা লসাগু করব, এখানে আমরা 4 লসাগু নাও, এই দুটো থেকে 4 লসাগু নিলে দেখো আমাদের কি আসতেছে বলো তো, 4 লসাগু নিলে আমরা পাইতেছি 16 প্লাস 1, তাহলে আমরা কত পাবো 17/4, এটুকু বুঝছো? আচ্ছা আমরা এটা একটা দেখি 4 প্লাস 4 একদম x স্কয়ার মাইনাস x হাফ, একদম ট্রান্সফার ব্যাক, তাহলে এতটুকু পাইলাম। হ্যাঁ x স্কয়ার মাইনাস x প্লাস y স্কয়ার মাইনাস 2 প্লাস প্লাস 4 কমন নিতে পারা হচ্ছে এটি x স্কয়ার। আচ্ছা আমরা এতটুকু আসতেছি, দেখো আমাদের এই সমীকরণটা দিয়ে কোথাও ভুল করছি, সব ঠিক আছে, দেখি তো আমরা এত পাইলাম 17/1, তাহলে এখানে মাইনাস 4 y, এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাইতেছি যে প্লাসের 17/4, তাহলে আমরা এখানে 4 কমন নিয়ে আসছি, তো x মাইনাস হাফ হোল স্কয়ার, x মাইনাস হাফ হোল স্কয়ার, তাই না? হাফ কম ফুল স্কয়ার মানে কত, এখান থেকে 4 কমন নিলে মাইনাস 4 কমন, তাহলে y প্লাস, তাহলে নিচে একটা কি 4 গুণ হয়ে যাবে, তাহলে 17/16, তো শীর্ষবিন্দু কোনটা, এটা সমান 0, এটা সমান কত 0, তাহলে কত পাবো, এটা পাবো x মাইনাস হাফ ইকুয়াল টু 0, তখন আমরা কি পাইতেছি x ইকুয়াল টু হাফ এবং y মাইনাস কত y প্লাস 17/16 ইকুয়াল কত 0, তাহলে আমরা এইটার মান কত পাই গেছে y ইকুয়াল টু মাইনাস 17/16, এটা হচ্ছে আমাদের আনসার। শীর্ষবিন্দু কোনটা, x এর মান কত হাফ আর y এর মান কত মাইনাস 17/16। চলো আমরা আরেকটা প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলছে,
তো তোমরা কি করতেছো, তুলতেছো না? অবশ্যই নোট করে রাখো, কারণ তুমি পরীক্ষার আগে, তুমি জিএসটি বলো যে কোনো পরীক্ষার আগে তোমার এই জিনিসগুলো যদি দেখে যাও তাহলে তোমার কাছে একদম কভার মনে হবে, বুঝছো? তো চলো আমরা কি পাবো, y স্কয়ার ইকুয়াল 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস কত 8y। এটা বলছে পরবর্তী শীর্ষবিন্দু। দেখো এই প্রশ্নটা কোথায় আসছে, দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা যে 9 এবং কত 10 সালে 1 2 1 এবং 2 সেশনে 99 এবং কি 0 সেশনে। এবং এই প্রশ্নটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে হচ্ছে কত 17 এবং 18 সেশনে, 17 18 সেশনে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, এখন এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে কত 19 এবং 20 সেশনে, তার মানে আচ্ছা 18 এবং 19 সেশনে। এবার কিন্তু গোপালগঞ্জকে আলাদা করে পরীক্ষা নেবে, তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু বেশি করে পড়ো। তো দেখো আমাদের প্রথম কাজ দেখতে হবে কোনটার উপর, সবটার উপর কোন চলকের উপর গাছটা ওয়াই। দেখো তো এই যে এইটার উপর স্কয়ার, তাহলে এটা হবে x এর উপর, তাহলে সমীকরণটা কেমন, সমীকরণটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। এটা কোন অক্ষরের উপর অবস্থিত, x অক্ষরের উপর অবস্থিত। তাহলে x অক্ষরের উপর অবস্থিত, আমরা সেই ক্ষেত্রে সমীকরণটা আমরা শীর্ষবিন্দু বের করব। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে আমরা লিখলাম। এখন কাজ কি, যে y এর গুলো এক পাশে রাখো, x এর গুলো এক পাশে রাখো, y স্কয়ার ইকুয়াল মাইনাস কত a y ইকুয়াল কত 4x। তাহলে এখন বলো এটাকে বর্গের সূত্রে অ্যাপ্লাই করবা। প্রথম কাজ y স্কয়ার এখানে কত 2 * 4 * y, এখানে তো 8 হইছে না, তাহলে এখানে কত 16 মানে 4 উপর স্কয়ার, 4 স্কয়ার ইকুয়াল 4x প্লাস এর কত 16 একবার লিখে দিলাম। তাহলে এখানে দেখো কোনটা সূত্র করবে, y মাইনাস এর 4 ইকুয়াল কত 0, আর এখান থেকে আমরা 4 কমন নাও, x প্লাস এর 4, বুঝছো? এতটুকু আমাদের x প্লাস এর। তাহলে বলো তো যদি আমি 4 কমন নেই তাহলে আমরা এই সমীকরণটা কি লিখতে পারবো, তাহলে শীর্ষবিন্দু এটাকে আমরা y ধরবো, যে y স্কয়ার ইকুয়াল কত 4, এটাকে ধরবো আমরা x। আমরা শীর্ষবিন্দু সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা শীর্ষবিন্দু y ইকুয়াল টু 0 আর x শীর্ষবিন্দু কত 0, 0, তাহলে জানি না তাহলে y এর মান কত, y মাইনাস 4 ইকুয়াল টু কত 0, তাহলে আমরা y ইকুয়াল টু কত পাবো 4 এবং x ইকুয়াল কত 0, তাহলে আমরা কত পাইছি বলো তো, x প্লাস এর 4 না, x প্লাস 4 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত আসছে মাইনাস 4, বুঝছো? এটা आंसर। তাহলে আমরা आंसर কোনটা হবে, आंसर হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে দেখো শীর্ষবিন্দুটা কত আসছে, শীর্ষবিন্দু আসছে কত -4, 4 কি আবার y এর ট্যাগে লিখুন, বুঝছো? তাহলে কি লিখছো आंसरটা বলবে। তাহলে চলো আমরা আজকে পরবর্তী প্রশ্নটা দেখব। দেখো একই টাইপের প্রশ্ন বেশিরভাগ আসে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্নগুলো আসতে থাকে। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এইটা আমাদের চাইছে কি শীর্ষবিন্দু চাইছে। কি বলছে দেখো, যে বলছে যে 2x ইকুয়াল টু কত y স্কয়ার প্লাস 8x 8y প্লাস 22। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত, শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক কত এটা বলছে। এবং এইটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে 5 এবং 6 সেশনে। আমি অপশনগুলো লিখলাম না, তুমি অপশনগুলো একটু নিজে ক্যালকুলেশন করো, বের করো, অপশন তোমার কাছে ইজি মনে হবে, বুঝছো? তাহলে দেখো প্রথম কাজ দেখতে হবে এটা কোন অক্ষরের উপর অবস্থিত। দেখো তো y স্কয়ার উপর স্কয়ার, তাহলে এটা কি y এর উপর, অক্ষরের কাছে x অক্ষরের উপর। তো সমীকরণটা কি রকম, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা না, বুঝছো? এইটুকু যদি হয় তাহলে এটাকে আগে কি করব, বর্গের সূত্র আনবো। প্রথম কাজ তো x এর গুলো এক পাশে, ধ্রুবক গুলো এক পাশে রাখা, বাকিগুলো এক পাশে নিয়ে এসে করব। তাহলে y স্কয়ারটা এই পাশে রাখলাম ইকুয়াল কত প্লাস 8y, আর এই 22 টা ওই পাশে নিয়ে দাও, এরকম মনে একটা করছিলাম প্রশ্ন, প্লাস 22, বুঝছো? এখন দেখো তো আমাদের এরকম যদি হয় তাহলে আমি এটাকে সূত্র বানাবো, y স্কয়ার প্লাস কত
এখানে আমরা পাইতেছি সেটা আমরা পাবো 2 ইন্টু দেখো 2 ইন্টু 2y সরি 4y প্লাস কত এখানে আমরা 4 এর উপরে স্কয়ার দিয়ে 20x প্লাস 22 প্লাস 4 এর উপরে স্কয়ার মানে কত 16 বুঝছো? তাহলে এখন দেখো তো আমরা কি পাইতেছি এই সমীকরণটা। আচ্ছা আমি এটাকে এইভাবে না করে এইখানে একটা কাজ করি, এই জিনিসটা এইটুকুকে আমরা এই পাশে রাখতে পারি। এই যে 22 আছে না, তাহলে আমরা এখানে 16 লিখে দিলে কি হয়? ঠিক আছে না? 16 ইকুয়াল কত 2x, মানে এখানে কত পাবো প্লাস 16 আছে, তার মানে আর কত বাকি ছিল? আর বাকি ছিল কত 8 না, তাহলে এইদিকে এই পাশে নিয়ে আসি আমরা -22, এটাকে ওই পাশে না, তাহলে কত থাকতেছে -8 থাকতেছে, কারণ আমরা কি -6 থাকতেছে, আমরা 22 বানাবো, তাহলে এটা আমরা কি সূত্র হয়ে গেল, তাহলে আমরা 4 এর উপর কত স্কয়ার, বুঝছো? তাহলে এখন যদি হয় তাহলে এখানে কত y স্কয়ার, তাহলে y কত y প্লাস 4 উপরে কত হবে হোল স্কয়ার হবে, আর এখান থেকে আমি 2 কমন নেব, কারণ আমরা কি জানি x এর সহগ হলো 1 হবে, x মাইনাস এটা বলো তো, তাহলে আমরা শীর্ষবিন্দু এটাকে y ধরবো আর এটা কি ধরবো আমরা x ধরবো। তাহলে শীর্ষবিন্দু সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? শীর্ষবিন্দু দেখো y প্লাস 4 ইকুয়াল কত 0, এটা আমরা কত y ইকুয়াল টু কত পাইতেছে -4, আবার কি x ইকুয়াল কত 0, এটা কত x -3 ইকুয়াল কত আসবে 0, তাহলে x ইকুয়াল টু কত 3, তাহলে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, প্রথম হচ্ছে x এর মান 3, তারপরে y এর মান -4। দেখবা এই প্রশ্নটা তোমাদের দেওয়া আছে। ওকে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে যত টাইপের প্রশ্ন আসছে আমরা দেখে ফেলছি। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাও। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলো দিব, হচ্ছে তারপর আমরা জাহাঙ্গীরনগর, তারপর রাজশাহী, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করব, বুঝছো? অনেক প্রশ্ন বাকি। ওকে।